প্রতিটি হৃদস্পন্দন শুধু শারীরিক নয়, এটি অনুভূতি, ভালোবাসা আর আত্মার ভাষা। এই ছন্দে লুকানো থাকে সুখ, দুঃখ, ভালোবাসা কিংবা দীর্ঘশ্বাস। আর এই ছন্দ থেমে গেলে থেমে যায় জীবন। দর্শক, আজকের বদ্যি বাড়িতে আমরা কথা বলবো এই ছন্দযন্ত্র নিয়ে, কথা বলবো হৃৎপিণ্ডের সুস্থতা, ঝুঁকি, প্রতিরোধ এবং সচেতনতা নিয়ে। এ বিষয়ে কথা বলার জন্য বদ্যি বাড়িতে আজকে উপস্থিত হয়েছেন দেশের প্রথম শিশু কার্ডিওলজিস্ট এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার নুরুন নাহার ফাতেমা। ম্যাডাম, আপনাকে স্বাগত বদ্যি বাড়িতে। ধন্যবাদ। এছাড়া উপস্থিত আছেন হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার মীর জামাল উদ্দিন। স্যার, আপনাকেও স্বাগত বদ্যি বাড়িতে। ধন্যবাদ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা একদম বিশেষ একটি দিনেই এখানে বসেছি বদ্যি বাড়িতে, বিশ্ব হার্ট দিবস। এটা নিয়ে যদি ছোট্ট করে জানতে চাই যে আজকে যেই হার্ট দিবস, এই হার্ট দিবস আমরা কোন পরিস্থিতিতে এসে পালন করছি? আসলে এই বিশ্ব হার্ট দিবসটি প্রথম শুরু হয় 2000 সাল থেকে। এবার কিন্তু এটার একটা রজত জয়ন্তী, 25 বছর পূর্তি হচ্ছে। তো এই যে বিশ্বব্যাপী আসলে দেখা গেছে যে হার্ট ডিজিজ একটা মেজর কিলার। এটা শুধু আমাদের দেশেই না, এটা অন্যান্য দেশেও কিন্তু একই কথা। তো এই জন্য এটা ওয়ার্ল্ড হার্ট ফেডারেশন তারা এটা ঠিক করে যে ওয়ার্ল্ড হার্ট ডে একটা ওয়ার্ল্ডের প্রত্যেকটা দেশে এটা একই দিনে পালিত হবে এবং এটা হচ্ছে 29শে সেপ্টেম্বর। তো এটা একযুগে প্রত্যেকটি দেশেই পালিত হয় এবং প্রত্যেকবার একটা করে আলাদা থিম থাকে। এইবারের থিম হচ্ছে ডোন্ট মিস এ বিট। তো ডোন্ট মিস এ বিট মানে হার্টবিট মিস করো না। এটা দিয়ে কি বোঝাচ্ছে? এটার মধ্যে ওরা 4টা জিনিস বোঝাতে চেয়েছে। একটা জিনিস হচ্ছে ডোন্ট মিস ওয়ার্নিং সাইন, মানে হার্টের রোগ তো ওয়ার্নিং না দিয়ে হয় না। সুতরাং দেখা যাচ্ছে, আমি তো শিশু বিশেষজ্ঞ, কিন্তু যারা আমার সহযোগী আছেন বড়দের বিশেষজ্ঞ, ওনারা জানেন, ওনাদের কাছে চেস্ট পেইন নিয়ে আসে, হার্ট অ্যাটাক হলে। তো এটা কিন্তু একদিনেই হার্ট অ্যাটাক হয়ে যে মানুষ মারা যায় এরকম কিন্তু না। তার হয়তো আগেও হয়তো দেখা গেছে যে সে হাঁটলে টায়ার্ড হয়ে যায় বা হাঁপিয়ে যায়, একটু থামলে আবার ভালো লাগে, কিন্তু ওই সময়টাতে তারা এটার জন্য রিপোর্ট করে নাই। দেখা যায় ওই সময় তারা এটাকে অবহেলা করছে। এই সচেতনতার জন্য এইটার একটা সচেতনতা। সেকেন্ডলি হচ্ছে যে ডোন্ট মিস এনি চেক আপ। মানে আমরা তো সবসময় রেগুলার একটা হেলথ চেক আপের মধ্যে থাকি। তো আমার যদি কোনো সিমটম নাও হয় আর আমি যদি চেক আপের মধ্যে থাকি, তাহলেও কিন্তু আমার ভিতরে যে লুকায়ে আছে যে রোগটা, সেটা কিন্তু ডাক্তাররা খুঁজে বের করে ফেলবে চেক আপের মাধ্যমে। তাহলে সেকেন্ড জিনিসটা হচ্ছে ডোন্ট মিস চেক আপ। আর থার্ড হচ্ছে ডোন্ট মিস হেলদি হ্যাবিটস। হেলদি হ্যাবিটসগুলো যদি আমরা না মিস করি, আমরা যদি স্মোকিং না করি, এক্সারসাইজ করি, হেলদি খাবার খাই, সব হেলদি লাইফস্টাইল লিড করি, তাহলেও কিন্তু আমাদের হার্টের রোগ হবে না। আর আরেকটা হচ্ছে যে বলছে যে ফ্যামিলি টাইম স্পেন্ড করা, কোয়ালিটি টাইম, এবং সবসময় ঝুঁকিপূর্ণ জিনিস অ্যাভয়েড করে চলা, হ্যাঁ, আর হলে স্ট্রেস অ্যাভয়েড করে চলা, এই জিনিসগুলা। আর লাস্টলি যেটা বলছে যে কাউন্ট ইউর হার্টবিট। আমাদের হার্টটা কিন্তু প্রতিদিন কত লক্ষবার কিন্তু বিট করছে, আমরা তো এটা খেয়ালও করি না। আমাদের হার্ট যে এত পরিশ্রম করেই যাচ্ছে, ক্যালোরি বার্ন করেই যাচ্ছে, আমরা কিন্তু এটা খেয়াল করি না। তো এই জন্য বলছে আমরা যেন একটু খেয়াল করি আমাদের হার্টবিটগুলো। এই বার্তাগুলো দিতেই আসলে এই বার্তাগুলো এইবারের প্রতিপাদ্য। জি, ধন্যবাদ। স্যার, আপনার কাছে যদি জানতে চাই, আমরা তো প্রতি বছরই পালন করছি, তো প্রতি বছর পালন করছি এবং আমরা দেশেও দেখেছি আপনারা বিভিন্ন আয়োজন করে থাকেন বা মানুষকে জানানোর বিভিন্ন মাধ্যম আসলে আপনারা খোঁজেন। তো সেক্ষেত্রে আসলে কতটুকু জানাতে পেরেছেন এবং কতটুকু সচেতন করতে পেরেছেন আপনারা? কতটুকু পেরেছি তা আপনি বুঝতে পারবেন আমাদের দেশের বর্তমান চিকিৎসা সেবার মান এবং হৃদরোগ চিকিৎসা সেবার মানের উপরে। যে বর্তমানে অলমোস্ট ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড হৃদরোগের চিকিৎসা কিন্তু বাংলাদেশে হচ্ছে। কেন হচ্ছে? দুটো কারণে। একটা হলো আমাদের ম্যান পাওয়ার and our instruments become increased। একই সাথে আমাদের লোকজন ওরিয়েন্টেশন হয়েছে, তারা জানছে বা তারা বুঝছে বা বুঝতেছে যে হ্যাঁ, হার্টের অসুখ হলে কি উপসর্গ থাকে এবং আমরা যদি সাথে সাথে চিকিৎসা না করি তাহলে কি ক্ষতি হতে পারে, এগুলি তারা এই আমাদের অ্যাওয়ারনেস ডেভেলপমেন্ট করানোর জন্যই তারা বুঝতে পারে এবং সে বুঝতে পারার জন্যই এখন হার্টের চিকিৎসা মানুষের নেওয়ার জন্য দৌড়ায়। এবং আমরা মানে প্রতিনিয়তই হার্টের চিকিৎসায় দেখতে পাই যে প্রতিনিয়তই রোগীর সংখ্যা বাড়তেছে এবং তারা ওরিয়েন্টেড হচ্ছে যে হ্যাঁ, আমাদের
চিকিৎসা করা দরকার এবং চিকিৎসা করাচ্ছে। কখন আসলে এটা জরুরি হয়ে পড়ে বা কি লক্ষণগুলো দেখলে একজন রোগী খুব দ্রুত হার্টের মানে বিশেষ করে যেমন অনেকগুলো কারণ আছে বা তো মানে একজন রোগী কেন বুঝবে তার হার্টে সমস্যা, কি লক্ষণগুলো প্রকাশ পেলে? হ্যাঁ, এখানে হার্টের আসলে তো অনেক ধরনের রোগ আছে। যেমন একটা রোগীর যদি উচ্চ রক্তচাপ থাকে, এই উচ্চ রক্তচাপের থেকেও হার্টটা ধীরে ধীরে মোটা হয়ে যায়, মোটা হয়ে যায় এক সময় হার্টটা ফেল করে। আবার ওই উচ্চ রক্তচাপের থেকে কখনো কখনো হার্ট অ্যাটাকের ঝুঁকি থাকে। কারো কারো যদি ডায়াবেটিস থাকে, সেই ডায়াবেটিসের থেকে তার হার্ট অ্যাটাক হওয়ার ঝুঁকি থাকে। এগুলি আমরা বলি কতগুলি রিস্ক ফ্যাক্টর। রিস্ক ফ্যাক্টর বা রিস্ক ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করে হার্ট ডিজিজ, যেগুলি ইস্কেমিক হার্ট ডিজিজ, অর্থাৎ হার্টের যে রক্তনালী আছে, আমাদের হার্টের মেজর 3টা রক্তনালী থাকে এবং এগুলো অনেকগুলি ব্রাঞ্চ থাকে, এবং এই রক্তনালীগুলি যদি কোনো কারণে চিকন হয়ে যায় বা শুকিয়ে যায়, অথবা আমরা বলি অ্যাথেরোস্ক্লেরোটিক হার্ট ডিজিজ হয়, অর্থাৎ ওই রক্তনালীর ভিতরে রক্ত প্রবাহ কমে যায় এবং এমন একটা সময় আসে যে ওই রক্তনালীর প্রবাহ কমে যেয়ে 100% অক্লুডেড হয়ে যায়, এবং 100% অক্লুডেড হয় যখন, তখনই তার হার্ট অ্যাটাক হয়। এবং হার্ট অ্যাটাকের আগে যে তার যখন ন্যারো হয়ে গেল ভেসেলটা, তখনই তার হার্টের সমস্যা সে ফিল করবে। ম্যাডাম অলরেডি বলেছেন, যেমন পেশেন্ট হয়তো একটু হাঁটলেই, আগে হয়তো প্রতিদিন 1 ঘন্টা হাঁটতো, কোনো সমস্যা হতো না, এখন সে 30 মিনিটস হাঁটলে, 20 মিনিটস হাঁটলে, 10 মিনিটস হাঁটলেই তার বুকটা চেপে আসে, বুক ভার হয়, তারপরে সে একটু রেস্ট নিলে আবার চলে যায়। এই যে চেঞ্জ হলো তার হাঁটার অভ্যাসের ভিতরে, এই চেঞ্জটা কেন হলো? এটা তার হার্টের একটা অশনি সংকেত দিচ্ছে যে হ্যাঁ, তোমার হার্টে সমস্যা থাকতে পারে বা তুমি এটার চিকিৎসা করো। এবং এইগুলি যখন পেশেন্ট বুঝতে পারে, তখন যদি সে ডাক্তারের কাছে শরণাপন্ন হয়, একজন হৃদরোগ বিশেষজ্ঞের কাছে অথবা একজন মেডিসিন বিশেষজ্ঞের কাছে, তাহলে এটার রোগটা নির্ণয় করা যায় এবং নির্ণয় করলে তার চিকিৎসাও করা যায়। আর যদি হার্ট অ্যাটাক হয়, যখন পুরো 100% বন্ধ হয়ে গেল ধমনীটা, তখন তার একটা হার্ট অ্যাটাক হলো। আর হার্ট অ্যাটাক হওয়া মানে হলো একটা অঞ্চলের, একটা এলাকার মাসেল যেটুকুন আছে, ওই মাসেলটুকুন ইনফ্যাক্ট হয়ে যাওয়া অথবা ডেড হয়ে যাওয়া। এবং সেই ইনফ্যাক্ট হয়ে গেলে যে একটা ক্ষতি হয়ে যায়, ওই ক্ষতিকে কিন্তু আর ওভারকাম করা যায় না। হার্টের মাসেলের ধর্মই এরকম যে ওয়ান্স ডেড ইজ ডেড, ইট উইল নট রিজেনারেট। এটা কিন্তু আর নতুন করে তৈরি হবে না। ওই কারণে হার্ট অ্যাটাকের সাথে সাথে উইদিন 6 আওয়ার্স যদি হাসপাতালে পেশেন্ট পৌঁছতে পারে, যদি সে আগের থেকে ওরিয়েন্টেড থাকে যে হ্যাঁ, এরকম যদি তীব্র ব্যথা হয় এবং প্রফিউজ সোয়েটিং হয়, এবং একটা বয়স্ক পেশেন্ট, মিনিং দ্যাট মোর দেন 40 ইয়ার্স অর 50 ইয়ার্স, এবং তার যদি যে ঝুঁকিগুলি আমি বর্ণনা করলাম, সেই ঝুঁকিগুলি যদি থাকে, তাহলে সে ওই সাথে সাথে যদি হাসপাতালে যাইতে পারে, তাহলে আমাদের দেশে এখন চিকিৎসার সব ধরনের চিকিৎসা আছে। প্রথমত হলো ঔষধের যে চিকিৎসা, সেটা হলো নিয়ার বাই ডিসপেন্সারিতে গেলেও তাকে যে শুধুমাত্র 4টা অ্যাসপিরিন ট্যাবলেট খাইয়ে দেবে, 4টা ক্লোপিডিগ্রিল ট্যাবলেট খাইয়ে দেবে, এটাও অনেক উপকার হবে। এরপরে সে নিয়ার বাই হাসপাতালে যাবে। নিয়ার বাই হাসপাতালে গেলে, যেই হাসপাতালে কার্ডিয়াক ফুল সাপোর্ট নাই, সেই হাসপাতালে অ্যাটলিস্ট যদি ইনিশিয়াল ট্রিটমেন্টটা করার সুযোগ থাকে, যেমন তার একটা রক্তনালীকে পরিষ্কার করার জন্য একটা ঔষধ আমরা ব্যবহার করি, যেটাকে বলি থ্রম্বোলাইটিক্স। এই থ্রম্বোলাইটিক্স ইউজ করলেও আমার রক্তনালীটা ক্লিন হয়ে অ্যাটলিস্ট ফ্লো চলে আসে। এখন যেটা লেটেস্ট যেটা আমাদের এখানে আছে, টেনেক্টিপ্লেস, এটা যদি আমরা দিতে পারি 6 ঘন্টার ভিতরে, তাহলে 90% ভেসেল ওপেন হয়ে যায়। তাহলে ভেসেল ওপেন হয়ে গেলে এরপরে যদি যে বড় হাসপাতাল, মানে যেখানে কার্ডিয়াক সাপোর্ট এভরিথিং আছে, কার্ডিয়াক ট্রিটমেন্ট, সেখানে পৌঁছতে পারলে আমরা চিকিৎসায় অবশ্যই যাব। ম্যাম, স্যার তো আসলে বলছিলেন যে বড়দের হৃদরোগ নিয়ে, এবং এখন কিন্তু আমরা দেখছি যে ছোটদেরও হৃদরোগ হচ্ছে, বিশেষ করে শিশুদের। সেটি নিয়ে আপনি দীর্ঘদিন অবশ্যই কাজ করছেন, তো এ নিয়ে আমাদের একটি ছোট্ট প্রতিবেদন আছে, আমরা সেটা একটু দেখে নেব। চলুন দেখে নেই প্রতিবেদনটি। বর্তমানে মানুষের মৃত্যুর যত কারণ আছে, তার মধ্যে অন্যতম হৃদরোগ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে বিশ্বে প্রতি বছর 17 মিলিয়নের বেশি মানুষ হৃদরোগে মারা যান। অর্থাৎ বিশ্বে যত মৃত্যু হয় তার 33% মৃত্যুর কারণ হৃদরোগ। দেশেও এ সংখ্যা দিন দিন বাড়ছে। প্রতি বছর দেশে 3 লাখ মানুষ মারা যান এই রোগে, যা দেশের মোট মৃত্যুর 21% বেশি।
একসময় হৃদরোগ শুধু বয়স্কদের ধারণা করা হলেও সমস্যার বাইরে নেই শিশুরাও। প্রতি বছর দেশে ৭৩,০০০ শিশু হৃদযন্ত্রের ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করে, যা মোট শিশু জন্মের ২.৫%। আরও আশঙ্কার বিষয়, অধিকাংশ অভিভাবকই জানেন না তাদের শিশুরা সমস্যায় আক্রান্ত। বুঝতে পেরেছে কিন্তু দেখায়নি। ওর আব্বা মনে করেছে অপারেশন করাইতে হবে, তো একটু হুঁশ হয় তখন ডাক্তারের কাছে নিয়ে যায়, তারপরে তখন চিকিৎসা করাবো। ওর কোনো সমস্যাই ছিল না। ওর সমস্যার মধ্যে সমস্যা হচ্ছে অন্যান্য বাচ্চাদের মতো ওজনটা বাড়ছিল না। কিছুদিন আগে হচ্ছে ওর জ্বর ছিল, তো জ্বর চলে যাওয়ার পরে হচ্ছে ওর ঠান্ডা লাগে, সেই ঠান্ডাটা সারছিল না। জানতাম এমনি হয়, কিন্তু ওর যে হয়েছে সেটা জানতাম না, এমনি হয় জানতাম। জন্মের পরও ওজন কম হওয়া, শরীর নীল হওয়া সহ কোনো লক্ষণ প্রকাশ পেলেই হৃদরোগের চিকিৎসা নেয়ার পরামর্শ চিকিৎসকদের। বিশেষজ্ঞরা বলছেন, কেবল সচেতনতার মাধ্যমেই অধিকাংশ শিশুর হৃদরোগ প্রতিরোধ সম্ভব। সেজন্য গর্ভাবস্থায় নির্দিষ্ট কিছু পরীক্ষার পরামর্শ তাদের। ওজন কম হওয়া, খুব তাড়াতাড়ি হাঁপায় যাওয়া, ছোট বাচ্চাদের ক্ষেত্রে নীল হয়ে যাওয়া, বড়দের ক্ষেত্রেও নীল হয়, তারপর এই ধরনের শ্বাসকষ্ট, অনেক ঘাম হওয়া, এই যে খুব কমন কিছু প্রবলেম নিয়ে তারা আসে। দেশের শিশু হৃদরোগ চিকিৎসায় যথেষ্ট অগ্রগতি হলেও এখনও সচেতনতার অভাব, বিশেষায়িত চিকিৎসা সুবিধার সীমাবদ্ধতা এবং আর্থিক সক্ষমতার অভাবে অনেক শিশু সঠিক সময়ে চিকিৎসা পায় না। এজন্য সরকারি বেসরকারি সহ সব পর্যায়ের সমন্বিত সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞরা। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। দেখলাম প্রতিবেদন। ম্যাম, প্রতিবেদনে আসলে যেটি দেখেছি, কিংবা আপনিও এর আগে অনেকগুলো কাজ করছেন বা দীর্ঘদিন ধরে কাজ করছেন, তো আসলে এই যে শিশুদের হৃদরোগ, তারা আসলে মূলত কি ধরনের সমস্যায় পড়েন বেশি? শিশুদের হৃদরোগ যেগুলি বেশি হয় সেগুলি হচ্ছে জন্মগত হৃদরোগ। হ্যাঁ, এছাড়াও কিন্তু শিশুদের অন্যান্য ধরনের হৃদরোগও আছে, যেমন তাদের মাংসপেশি দুর্বল হয়ে যায়, কার্ডিওমায়োপ্যাথি হতে পারে, তাদের বিভিন্ন ধরনের হার্ট বিটের প্রবলেম হয়, এরিথমিয়া বলি। দেখা যায় অনেক বেশি হার্টবিট 200-300 নিয়ে চলে আসছে, তাদের হার্ট ফেলিওর হয়ে যায়। তারপরে দেখা যাচ্ছে কারো হার্টবিট এত কম যে জন্মগতভাবে তার হার্টে ব্লক আছে, দেখা যাচ্ছে 40-50, তখন আবার ওইটা বাড়ানোর জন্য পেসমেকার লাগাতে হয়। তো এছাড়াও বিভিন্ন সিস্টেমিক ডিজিজ, যেমন কোভিড, যেমন ডেঙ্গু, এই সমস্ত রোগের সঙ্গে অনেক সময় হার্টও ইনভলভ হয়ে যায় বাচ্চাদের। ওগুলোকে আমরা অনেক সময় এমআইএসসি বলে একটা রোগ আছে, ওইটা বলি, অথবা হার্টের করোনারি আর্টারিও এদের কারণে ইনভলভ হয়ে যায় এই রোগগুলিতে। কার্ডিওমায়োপ্যাথিও হতে পারে। এছাড়া কাওয়াসাকি ডিজিজ বলে একটা ডিজিজ আছে, সেটাও বাচ্চাদের হয়। আর আগে যেটা বাংলাদেশে সবচেয়ে বেশি হতো, বাতজ্বর থেকে শিশুদের হার্টের রোগ, এটার এখন প্রভাবটা একটু কমে আসছে। আমরা টনসিলাইটিসের চিকিৎসা করি, তারপরে বাচ্চাদের জ্বর টর হলেই আমরা এখন একটু আগে অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট করে ফেলি, যে কারণে এখন ওই রোগের প্রকোপটা কমে আসছে। শিশুদের যে হার্টের রোগ, এই প্রবণতা আসলে কেন বাড়ছে? শিশুদের তো জন্মগত হার্টের রোগটাই বেশি। আমি যেটা বলছিলাম যে বাতজ্বর জনিতটা কমে আসছে, কিন্তু জন্মগতটা অনেক বেশি বেড়ে যাচ্ছে। এখন কেন বেড়ে যাচ্ছে এটা জানতে হলে জানতে হবে যে এই রোগগুলির কারণ কি। মেয়েদের বিভিন্ন লাইফস্টাইল চেঞ্জ হচ্ছে, অনেক মেয়েরা এখন স্মোকিংও করে, তারপরে দেখা যায় তারা অনেক বেশি স্ট্রেস নেয়, প্রেগনেন্সির মধ্যে অনেক স্ট্রেস নেয়, বাইরে থাকে, কাজের মধ্যে থাকে, বাইরের যে ফুডগুলি সেগুলি খায়, সেই ফুডের মধ্যে অনেক ধরনের টেরাটোজেনিক ইফেক্টস আছে। অনেকে অনেক রকমের মেডিসিন খায়। আবার কোনো মা যদি ডায়াবেটিক থাকে, হাইপারটেনসিভ থাকে, স্ট্রেসের মধ্যে থাকে, তাদেরও একটা কারণে হয় যায়। আবার বংশগতভাবেও হতে পারে, অনেকের মায়ের দেখা যায় এএসডি ছিদ্র আছে, বাচ্চা 2-3টা তাদেরও আছে। তো এইগুলি হলো জেনেটিক্যালি প্রিডিটারমাইন্ড, তারা জেনেটিক্যালি এটা পেয়ে থাকে তাদের ফ্যামিলি থেকে। আবার কতগুলি আছে ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি, যেমন ডাউন সিনড্রোম, এক ধরনের প্রতিবন্ধী বাচ্চা, রুবেলা সিনড্রোম, এডওয়ার্ড সিনড্রোম, এই ধরনের কিছু ক্রোমোজোমাল সিনড্রোম আছে, যেগুলির সঙ্গে বেশিরভাগ ক্রোমোজোমাল সিনড্রোমের সঙ্গেই হার্টের একটা না একটা কিছু জড়িত থাকে। তো আমাদের দেশে এখন সিনড্রোমের রোগীর সংখ্যাও অনেক বেড়ে যাচ্ছে। দেখা যাচ্ছে মাদাররা এল্ডারলি হয়ে বাচ্চা নিচ্ছে, সেটাও একটা কারণ। অনেক সময় তারা চাকরির কারণে বা নিজেদের কেরিয়ারের কারণে ডিলেতে, এখন ম্যারেজটাও অনেক সময় ডিলে হচ্ছে, আবার অনেক সময় বাচ্চা নেওয়াটাও ডিলে হচ্ছে। তো ডাউন সিনড্রোম এটা দেখা যায় মোর দেন 35 ইয়ার্স যদি বাচ্চার মায়ের বয়স হয় সেখানে হয়। তো মোট কথা জেনেটিক, ক্রোমোজোমাল, এনভায়রনমেন্টাল, এই সমস্ত কারণ এবং স্ট্রেস, এই সমস্ত মিলায় হার্টের রোগের আসলে প্রকোপটা বেড়েছে কিছুটা। বাট আসল কথা যেটা, সেটা হচ্ছে আগে ডিটেকশনই হতো না।
জি এখন ডিটেকশন হয় বলে আমরা বলছি বেশি। আগে বেশিরভাগ নবজাতক মারা যেত হার্টের রোগে, কিন্তু তো বোঝা যেত না। ওনারা বলতো যে এটা পেরিনেটাল অ্যাসফিক্সিয়া, যারা এই বিষয়ের বিশেষজ্ঞ তারা বলতো পেরিনেটাল অ্যাসফিক্সিয়া হয় মারা গেছে। জি। কিন্তু এখন আমরা দেখি যে প্রত্যেকটা এনআইসিইউ, নবজাতকের যে আইসিইউ, সেখানে প্রায় 30% রোগীরই হার্টের রোগ থাকে। জন্মের পরে বিভিন্ন রকমের স্ট্রাকচারাল হার্ট ডিজিজ তো থাকে, এছাড়াও কিছু ফাংশনাল ডিজিজ থাকে, ওগুলাতেও মারা যায়। ফাংশনাল বলতে তাদের হার্টে ওইরকম কোনো ছিদ্র টিদ্র নাই, বাট দেখা যাচ্ছে তাদের যে হার্টটা মায়ের পেটের ভিতরে যে ফর্মে থাকে সেটাকে বলে ফিটেল সার্কুলেশন, কিন্তু বাচ্চা হওয়ার পরপরই এটা চেঞ্জ হয়ে যায়, চেঞ্জ হয়ে নিওনেটাল সার্কুলেশনে আসে। এটা একটা ট্রানজিশন, এবং এটা একমাত্র আল্লাহর হাতে, এটা মানুষের কোনো হাত এটার মধ্যে নাই। তো এই যে ট্রানজিশনটা, অনেক নবজাতক বাচ্চা ফেল করে এই ট্রানজিশনে। দেখা যায় সে জন্ম হয়ে গেছে, বাট ফিটেল সার্কুলেশন যেটা মায়ের পেটের ভিতরে ছিল সেটাতেই রয়ে গেছে। তখন এই যে ফেলিওর অফ তার কনভার্সন অফ ফিটেল সার্কুলেশন, এটার কারণে মারা যায় বেশিরভাগ বাচ্চা। তো এইগুলি কিন্তু আমরা এখন ধরে ফেলি। এখন যদি বলে কোনো একটা বাচ্চা এনআইসিইউতে নীল হয়ে আছে, অক্সিজেন বাড়ছে না, সাথে সাথে আমরা দেখছি, আমরা ডায়াগনোসিস করে ফেলছি এবং ট্রিটমেন্ট করে অনেকে ভালো হয়। এটা তো নিশ্চয়ই একটা লক্ষণ যে নীল হয়ে যাওয়া। আর কি কি লক্ষণ প্রকাশ পায় শিশুদের ক্ষেত্রে? নীল হয়ে যাওয়াটা তো একটা এভিডেন্ট লক্ষণ, এটা তো দেখলেই বোঝা যায় যে নীল হয়ে গেছে। বা আমরা অক্সিজেন স্যাচুরেশন মাপার যন্ত্র সব জায়গায় পাওয়া যায় আজকাল, পালস অক্সিমেট্রি, এটা দিয়ে আমরা দেখতে পারি। এর ছাড়া যেমন নবজাতকের লক্ষণের মধ্যে বেশিরভাগই হয় এরা তো আর কোনো কাজ করে না, শুধুমাত্র খায়। তো খায় কিভাবে? ব্রেস্ট ফিডিং করে। এই ব্রেস্ট ফিডিংটাই দেখা যায় ওরা করতে পারে না, খুবই টায়ার্ড হয়ে যায়, অনেক ক্ষুধা থাকে, ব্রেস্ট ফিডিং করতে চায় কিন্তু 2-3 বার সাক করার পরে টায়ার্ড হয়ে যায়। দেখা যাচ্ছে তা এটা হচ্ছে হার্ট ফেলিওরের লক্ষণ। তারা কিন্তু এই এক্সারসাইজটুকু করতে পারে না। বড়দের যেমন হাঁটলে একটু পরে টায়ার্ড হচ্ছে, আর ওরা হলো খেলে একটু পরে টায়ার্ড হচ্ছে, একই ধরনের জিনিস। তো এই ধরনের বাচ্চারা আসবে শ্বাসকষ্ট নিয়ে, যাদের হার্ট ফেলিওর টাইপের। আর নীলাভ যে বাচ্চাগুলো, সেগুলো হচ্ছে অন্য রকমের সিমটম। এর ছাড়া আরেকটু বয়স হয়ে গেলে বাচ্চারা দেখা যায় গ্রোথ হয় না, তাদের গ্রোথ ফেলিওর হয়ে যায়, ঘন ঘন নিউমোনিয়া হয়, বারবার হসপিটালে ভর্তি হচ্ছে নিউমোনিয়া, ডায়াগনোসিস হচ্ছে নিউমোনিয়া, বাট নিউমোনিয়ার আড়ালে হার্টের ছিদ্র যে রয়ে গেছে এটা অনেক সময় বোঝা যায় না। তো তখন আমরা যদি ইকো পরীক্ষা করি, এক্সরে করি, দেখা যায় যে হার্ট বড় হয়ে গেছে, ইকোতে দেখা যায় হোল আসছে। তো এই ধরনের সিমটম নিয়েও আসে। আবার অনেক বাচ্চা দেখা গেল নীল যে রোগটা, নীলাভ রোগ, এটা কিন্তু কোনোদিন ধরা পড়ে নাই, হঠাৎ আসলো, স্ট্রোক হয়ে বডির এক সাইড প্যারালাইসিস হয়ে গেল, কারণ ওই রোগটাতে রক্ত ঘন হয়ে যায় এবং পরে স্ট্রোক হয়ে যায়। এই ধরনের সিমটম নিয়েও বাচ্চারা আসতে পারে, স্ট্রোক এবং প্যারালাইসিস। জি, ধন্যবাদ। হ্যাঁ ম্যাম, আপনাকে স্যার যেটি আসলে ম্যাম বলছিলেন যে ছিদ্রর ব্যাপারে, যে আমরা শিশুদের ক্ষেত্রে ছিদ্র দেখে থাকি, এবং এই বড়দেরকে এই ধরনের কোনো সমস্যা হয় কিনা, বা তারা এই ধরনের সমস্যায় ভোগেন কিনা? হ্যাঁ, শিশুদের যে অবস্থাগুলি বর্ণনা করলেন ম্যাডাম, অর্থাৎ বিভিন্ন ধরনের ছিদ্র, যেমন আমরা বলি অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট, ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, এই পেশেন্টগুলি যদি ছিদ্র বড় হয় তাইলেই কেবল আর্লি স্টেজে প্রেজেন্ট করে। আর যদি বড় না হয়, আমরা এমনও পাই 60 বছর, 70 বছর, 80 বছর বয়স অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট ইনসিডেন্টাল আবিষ্কার হলো, অথবা 30 বছর, 40 বছর। ইউজুয়ালি অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট বা ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্টগুলি আর্লিয়ার প্রেজেন্ট করে, ছোট হলেও প্রেজেন্ট করে, ইউজুয়ালি বড়গুলি প্রেজেন্ট করে, একদম ছোটগুলি। আমার এমনও পেশেন্ট আছে, আমার 70 ইয়ার্স ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, ভেরি স্মল, এবং সার্জনরাও বলছে না এটার কোনো ক্লোজ করার প্রয়োজন নেই, সেরকম পাই আমরা। বাট এগুলি অল্প বয়সে যেগুলি প্রেজেন্ট করে সেগুলিই কেবল চিকিৎসা পায় আর্লি এজে, এবং এর চিকিৎসাটা আর্লি এজে যখনই করা যায় তাইলেই তার কিন্তু ফাংশনাল অ্যাক্টিভিটি, লাইফ ভালো থাকে। আর যারা আমাদের অ্যাডাল্ট এজে এই ধরনের জন্মগত ছিদ্র নিয়ে বা জন্মগত হার্টের অসুখ নিয়ে আসে, তাদের ক্ষেত্রে ম্যানেজ করা একটু ডিফিকাল্ট। ইভেন দেন ম্যাডামরা যেভাবে অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্টকে ক্লোজ করে, ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্টকে ক্লোজ করে, অ্যাডাল্টের ক্ষেত্রে আমরা ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট খুব কম পাই, কিন্তু অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট যেটা, সেটা পাওয়া যায়, এবং সেটাকে ম্যাডামরা যেভাবে ক্লোজ করে আমরা ঠিক একইভাবে অ্যাডাল্ট। ছোটবেলায় যদি কারো ক্লোজ করা হয়, সেটা পরবর্তীতে এসে কোনো সমস্যা হবে না? পরবর্তীতে তার কোনো প্রয়োজন পড়বে না। এটা ম্যাডাম ভালো বলবেন যে বাচ্চাদের যে অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট অথবা ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট অথবা পিডিএ বলি আমরা, এগুলি যে ট্রিটমেন্ট করে দেন ওনারা, 100% ভালো থাকে। এদের শারীরিক কথাটাই যদি আসতে চাই, যে এএসডি এবং ভিএসডি বলছিলেন, তো এখানে আসলে বড় হওয়ার পরে তার সংখ্যা কতটুকু থাকে কিংবা থাকে কিনা? আসলে জন্মগত যে হার্টের রোগ,
এটা আসলে জন্মের সময়ই হার্টে থাকে, বাট ডিটেক্ট হতে পারে এট এনি এজ। হ্যাঁ, এটা নবজাতকে হতে পারে, শিশু বয়সে হতে পারে, বড় বয়সে হতে পারে। এখন যাদের এই হার্টের রোগ কিন্তু 3 প্রকার, অল্প, বেশি এবং মাঝারি, সোজাভাবে বোঝার জন্য। অল্প এবং মাঝারিগুলো কিন্তু বড় হতে পারে, কারণ তাদের একটু সিমটম কম, তাদের কমপ্লিকেশন কম, তারা কিন্তু আনডিটেক্টেড অবস্থায় অনেক সময় বড় হয় 60-70 বছর, যেটা আমার ভাই বললেন, ওইভাবে কিন্তু হতে পারে। আর যেগুলা বেশি খারাপ, এগুলি 1 মাসের মধ্যে মারা যায় বেশিরভাগ, 1 বছরের মধ্যে আরো বেশিরভাগই মারা যায়। আর যারা টিকে থাকে তারা ধুকে ধুকে যেটুকু তারা বেঁচে থাকে, ট্রিটমেন্ট না হলে আলটিমেটলি এক সময় তারা মারা যাবে। আর যাদের আমরা ট্রিটমেন্ট করি, এই যে উনি বললেন যে এট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট, ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, আরেকটা আছে পেটেন্ট ডাক্টারস আর্টেরিয়াস, এই 3টা হলো ছিদ্র জাতীয় রোগ। এগুলি যখন আমাদের কাছে আসে, আমরা কিন্তু এগুলি যদি বন্ধ করা যায় বিনা অপারেশনে, আমরা যে এনজিওগ্রামের মাধ্যমে করি ট্রান্সক্যাথেটার, এইটা আমরা একবার যদি করে দেই, ওয়ান্স ইট ইজ ক্লোজ ফর এভার। আর কোনোদিন এটা কিন্তু আর কোনো সমস্যা করবে না, কারণ ট্রিটমেন্টের আমাদের উদ্দেশ্য কি? মানুষকে একবারে সুস্থ করা। আমি এমন একটা ট্রিটমেন্ট করলাম যেটা নিয়ে সে আবারও ভুগতে থাকবে, এরকমের ট্রিটমেন্ট আমরা কখনো করতে চাই না। সুতরাং রোগীকে একবারে সারা জীবনের জন্য সুস্থ করে দেওয়াটাই হলো আমাদের লক্ষ্য। স্যার, যদি এখন একটু প্রতিকারে আসি, যে আসলে এর থেকে মুক্তির উপায় কি, যে হৃদরোগের যে বিষয়গুলো বললেন? সাধারণভাবেই বলা যায় যে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর, এবং আমাদের যে হৃদরোগের যেসব চিকিৎসাগুলি অনেক ব্যয়বহুল, এই রোগগুলিকে অনেকাংশে প্রিভেন্ট করা যায়, অর্থাৎ যাতে না হয় সেটা চেষ্টা করলে প্রিভেন্ট করা যায়। সে যেমন একটা লোক যদি স্মোকিং না করে, আমাদের ইসকেমিক হার্ট ডিজিজকে যদি আমরা ধরি, একটা স্ট্রং রিস্ক ফ্যাক্টর হলো স্মোকিং। আমরা যত পেশেন্ট ইসকেমিক হার্ট ডিজিজের পাই, অ্যাপ্রক্সিমেটলি 70%-এরই রিস্ক ফ্যাক্টর হিসাবে স্মোকিং আসে। তাহলে স্মোকিং যদি বন্ধ করা যায়, তাহলে এটা অনেকাংশে কমায় আনা যাবে। তারপরে আসি আমরা আমাদের উচ্চ রক্তচাপ। আমরা যদি উচ্চ রক্তচাপকে কন্ট্রোল করতে পারি, নিয়ন্ত্রণে রাখতে পারি, অল ওভার দ্য ওয়ার্ল্ড উচ্চ রক্তচাপের নিয়ন্ত্রণ কিন্তু খুবই খারাপ আছে। অল ওভার দ্য ওয়ার্ল্ডই আছে যে 100 জনের মধ্যে মাত্র 12 জন বা 12.5 জন, 13 জন মাত্র কন্ট্রোলে থাকে। মানে যাদের উচ্চ রক্তচাপ আছে তাদের অর্ধেক লোকে জানে, অর্ধেক লোকে জানেই না। যারা জানে তাদের অর্ধেক লোকে ঔষধ খায়, অর্ধেক লোক ঔষধ খায় না। যারা ঔষধ খায় তাদের অর্ধেক লোক ভালো থাকে, কন্ট্রোলে থাকে, অর্ধেক লোক কন্ট্রোলে থাকে না। সেই অঙ্কে 12.5% বা 13% লোক অনলি কন্ট্রোলে থাকে। তাহলে এই উচ্চ রক্তচাপ হার্টের অসুখ করে। তাহলে উচ্চ রক্তচাপকে যদি আমরা প্রিভেন্ট না ঠিক কন্ট্রোলে রাখতে পারি, নিয়ন্ত্রণে রাখতে পারি, তাহলে আমি হার্টের অসুখ না হয় যেন সেটা করতে পারলাম। আর হলো আপনার খাদ্যাভ্যাস। আজকাল ভেরি অফেন দেখবেন ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, এবং এই খাবারের সাথে আমাদের হার্টের অসুখের সাথে খুব ভালো সম্পর্কই আছে। সুতরাং যারা এই খাওয়া দাওয়াটা যদি সুষম খাদ্য খায়, তাইলে কিন্তু আর হার্টের অসুখ কম হয়। তারপর কায়িক পরিশ্রম। একটা লোক যদি প্রতিদিন আধা ঘন্টা হাঁটে, অথবা পরিশ্রম করে, অথবা ব্যায়াম করে, তাহলে কিন্তু তার এই হার্ট অ্যাটাকের ঝুঁকি বা হার্টের অসুখের ঝুঁকি কমে যায়। এরপর আসেন লিপিড প্রোফাইল। আমাদের শরীরে বিভিন্ন ধরনের চর্বি থাকে, ইট ইজ এসেনশিয়াল ফর আওয়ার বডি, কিন্তু এটা বেশি হলে, অতিরিক্ত মাত্রা হলে, তখন সেটাও আমার হার্টকে অ্যাটাক করায়। সুতরাং এই আমি যদি রক্তের চর্বিটাকে যদি বেশি হইতে না দিই, সেটাকে যদি কন্ট্রোল করতে পারি, তাহলে আমি এই হার্টের অসুখকে প্রিভেন্ট করতে পারবো। আর যেটা ম্যাডাম বললেন যে বাতজ্বর, আজকাল বাতজ্বর কমে আসছে, অলমোস্ট নাই বললেই চলে, যার জন্য বাতজ্বরজনিত হার্ট অ্যাটাক, যে হার্টের যে ভালভের অসুখ হয়, অর্থাৎ আমাদের হার্টে 4টা ভালভ আছে, 4টা ভালভের ভিতরে মাইট্রাল ভালভ, মাইট্রাল স্টেনোসিস, রিগার্জিটেশন হয়, অ্যাওরটিক ভালভ, অ্যাওরটিক স্টেনোসিস, রিগার্জিটেশন হয়। এগুলি কিন্তু সিকিউরলি অফ রিমেটিক ফিভার হলে রিমেটিক হার্ট ডিজিজ হয়, এবং এই রিমেটিক হার্ট ডিজিজে ভালভ ড্যামেজ হয়, এবং সেই জিনিসগুলি আমরা প্রিভেন্ট করতে পারি যদি ওই রিমেটিক ফিভারটাকে আইডেন্টিফাই করতে পারি আর্লি এজে এবং ট্রিটমেন্ট করতে পারি, তাহলে কিন্তু এটাও প্রিভেন্ট করা যায়। তার মানে অধিকাংশ হার্টের অসুখকেই আমরা প্রিভেন্ট করতে পারি যদি আমরা তাদেরকে সচেতন করি এবং তার যে ঝুঁকিগুলি আছে এই ঝুঁকিগুলিকে নিয়ন্ত্রণ করি। স্যার ধন্যবাদ। ম্যাম, স্যার যেটা বলছিলেন ধূমপানের কথা এবং যে জীবন ধারণের যে পদ্ধতির কথা, এটা আসলে শিশুদের উপর কতটা প্রভাব ফেলে? শিশুরা তো আসলে তাদের জীবনটা মাত্র শুরু করেছে, তারা মা বাবার সেবার মধ্যেই থাকে, এবং তাদেরকে প্রত্যেকটা মা বাবাই চেষ্টা করে সুষম খাবার দিতে।
তারপরেও আজকাল কিছু কিছু মায়ের টেন্ডেন্সি শুধু তারা বলে যে বাচ্চারা খায় না, মোটা হয় না। হ্যাঁ বাচ্চারা খায় না এই কথা বলে বলে তাদেরকে আসলে খায় কিন্তু মায়ের সন্তুষ্টি নাই। আচ্ছা তো সেই কারণে মা কিন্তু দেখা যায় যে খুবই প্রেস করতে থাকে, খাওয়াতে খাওয়াতে অবেসিটি করে ফেলে। তো এই যে অবেসিটি, জি। এটা তার এখন কোনো রিস্ক হবে না, কিন্তু সে যখনই একটু বড় হবে তখনই কিন্তু তার কোলেস্টেরল বাড়বে, ট্রাইগ্লিসারাইড বাড়বে। আর অনেক বাচ্চা আমরা এখনো পাই যে তাদের হাইপারলিপিডেমিয়া হয়ে যাচ্ছে এই কম বয়সে, এমনকি অনেক বাচ্চার আজকাল ডায়াবেটিস হতেও দেখা যায় এই ফুড হ্যাবিট থেকে দেখা যাচ্ছে। আবার বাচ্চাদের ডায়াবেটিস অবশ্য তাদের ইনসুলিনের অভাবে হয়, তারপরেও ফুড হ্যাবিটের সাথেও কিছুটা জড়িত। কিন্তু আমাদের যে জন্মগত হার্টের রোগ, যেটা মায়ের পেটের ভিতরে হার্ট তৈরি হওয়ার সময় হলো, সেটাতে কিন্তু বাচ্চার কোনো দোষ নাই। এখানে তার যদিও বা কোনো ইফেক্ট তার উপরে পড়ে থাকে, তাহলে তার মায়ের ফুড হ্যাবিট, তার মায়ের লাইফস্টাইল এগুলি থেকে পড়বে। বা মা যদি কোনো মেডিসিন খায়, অনেক মা দেখা যায় ইপিলেপসি মেডিসিন খাচ্ছে, অনেক মা অনেক অ্যান্টিবায়োটিক স্ট্রং খাচ্ছে, প্রেগনেন্সি অবস্থায় এক্স রে করতেছে, প্রেগনেন্সি অবস্থায় বিভিন্ন এনভায়রনমেন্টে এক্সপোজ হচ্ছে, যেটা তার জন্য ঠিক না। তো সেই কারণে কিন্তু বাচ্চার হার্টের মধ্যে তখন সমস্যা হতে পারে। তো এছাড়া মায়ের যদি কোনো রোগ হয়, যেমন রুবেলা একটা ভাইরাস আছে, এটা খুবই খারাপ। মায়ের যদি ফার্স্ট ট্রাইমেস্টারে রুবেলা ভাইরাস ইনফেকশন হয়, তাহলে দেখা যাবে যে তার বাচ্চার মধ্যে ওইটা ট্রান্সমিট হয়ে যায় এবং সেইখান থেকে বাচ্চা কানে শোনে না, তারপরে দেখা যায় তার ব্রেইনটা ছোট হয়, মাইক্রোকেফালি হয়ে যায়, তার হার্টের মধ্যে বিভিন্ন ধরনের ছিদ্র থাকে। তো এইগুলো হচ্ছে মায়ের রুবেলা ইনফেকশন থেকে। এছাড়াও টর্চ ইনফেকশন বলে কিছু ভাইরাস ইনফেকশন আছে, কয়েকটা মিলায় ভাইরাস এবং প্রোটোজোয়া। এইগুলি যদি মায়ের গর্ভাবস্থায় হয়ে থাকে, তাহলে বাচ্চার দেখা যায় খুবই বেশি ঝুঁকি থাকে বিভিন্ন ধরনের জন্মগত হার্টের রোগ হওয়ার। তো বাচ্চার আসলে মায়ের পেটের মধ্যে যে রোগগুলি তৈরি হয়, এটাতে সরাসরি বাচ্চার কোনো প্রভাব না থাকলেও এটাতে মায়ের লাইফস্টাইলের প্রভাব থাকে। আর কিছু কিছু তো আগেই বলেছিলাম যে জেনেটিক এবং ক্রোমোজোমাল, যেগুলোতে মায়েরও কোনো দোষ নাই, ওটা হচ্ছে তার জিন এবং ক্রোমোজোম থেকে হয়ে আসে। আর পরবর্তীতে কিছু বাচ্চাদের হাইপারটেনশনও আমরা পাই, অবেসিটি পাই, এগুলি হয়তো তাদের পরবর্তীতে ডেভেলপ করে। আর কিছু বাচ্চাদের আছে কনজেনিটালি তারা হাইপারলিপিডেমিয়া থাকে, তাদের বিভিন্ন ধরনের লিপিড প্রোফাইলগুলি করলে দেখা যায় বেশি থাকে। তো এই ধরনের বাচ্চাও জন্মগত, এদেরও লিপিড যে বেশি এটা তাদের জন্মগত, এটা তাদেরকে তখন আমরা অ্যান্টি লিপিড কিছু মেডিসিন আছে এগুলি দিয়ে থাকি। জি ম্যাম, একদম শেষের দিকে চলে এসেছি আমরা প্রোগ্রামে। যদি ছোট্ট করে বলতেন যে এই যে আমরা শিশুদের জন্মগত ত্রুটি বলছি কিংবা হৃদরোগ বলছি, এই হৃদরোগ থেকে বাঁচতে যে আগে অর্থাৎ জন্মের আগে কি ধরনের সচেতন হতে পারে একজন মা বাবা, এটা একটু যদি বলতেন। আচ্ছা, খুবই সুন্দর প্রশ্ন করেছেন। একজন মা বাবা যখন মনে করবে যে আমি এখন একটি সন্তান নেব, তাহলে তার 3 মাস 6 মাস আগে থেকে একটু প্রিপারেটরি স্টেজে চলে যেতে হবে। একজন স্ত্রী রোগ বিশেষজ্ঞের কাছে আগে যেতে হবে, তার ওয়াইফ এবং হাজব্যান্ড দুইজনেরই চেক আপ করবে, তাদের ব্লাড প্রেশার আছে কিনা, তাদের ডায়াবেটিস আছে কিনা, তাদের অন্যান্য কোনো রোগ আছে কিনা, এমনকি যদি কেউ থ্যালাসেমিয়া ট্রেট হয়ে থাকে তাহলে এই টেস্টটাও করে নিতে হবে যে তাদের হাজব্যান্ড ওয়াইফ দুইজনেরই থ্যালাসেমিয়া আছে কিনা। কারণ দুইজনেরই যদি ট্রেট হয় তাহলে ভবিষ্যতের বাচ্চার কিন্তু থ্যালাসেমিয়া হওয়ার সম্ভাবনা। তাহলে এই ধরনের চেক আপগুলি প্রথমে করে নিয়ে, এবং যদি রুবেলা ভ্যাকসিনটা না দেওয়া থাকে, রুবেলা ভ্যাকসিন দিলে কিন্তু আর রুবেলা হবে না, তাহলে রুবেলা ভ্যাকসিনটা প্রেগনেন্সি হওয়ার 3 মাস আগে দিতে হয়, ওই ভ্যাকসিনটাও দিয়ে নিতে হবে। এর আগে মানে প্রেগনেন্সি হওয়ার আগে যা যা ভ্যাকসিন দেওয়ার সেই ভ্যাকসিনগুলো দেওয়াও শেষ করতে হবে। তারপরে কনসিভ করার পর থেকে চেক আপের মধ্যে থাকতে হবে। প্রথমে 11-12 সপ্তাহের মধ্যেই কিন্তু একটা চেক আপ করা যায়, যেটার মধ্যে জানা যায় যে ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি আছে কিনা। এটা একটা আলট্রাসোনোগ্রাম টেস্ট, এটা এনটি বা নেকের একটা থিকনেস মাপে, ওটা দেখলেই বোঝা যায় যে ডাউন সিনড্রোম, এডওয়ার্ড সিনড্রোম এগুলি আছে কিনা। তো ওইটা করলে প্রথমেই কিন্তু বুঝে যাবে, এই সচেতনতাগুলো আসছে। তারপরে একটা ব্লাড টেস্ট আছে বলে এনআইপিটি, মানে নন ইনভেসিভ প্রেগন্যান্সি টেস্ট, এটা করলে আরো অনেক রোগ ধরা পড়ে যায়। তো এইভাবে থ্যালাসেমিয়া থেকে শুরু করে হার্টের রোগ বিভিন্ন পর্যায়ে, এবং লাস্টলি অ্যানোমেলি স্ক্যান করে একটা 18 সপ্তাহে, সেটাতে প্রত্যেকটা অর্গান ঠিক আছে কিনা বাচ্চার এটা দেখা হয়। এখন এগুলি দেখার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে আগে থেকে যদি কোনো জটিল এবং লাইফের সঙ্গে কম্পেটেবল না এইরকম কোনো রোগ যদি আগে থেকে ধরা যায়, তাহলে আমরা মা বাবাকে তখন কাউন্সেলিং করি যে আপনার এই বাচ্চা জন্ম হলেও বাঁচবে না, বা জন্ম হলে খুবই সাফার করবে, 4টা-5টা অপারেশন লাগবে, সারাক্ষণ হসপিটালে ভর্তি থাকবে। এখন আপনার ডিসিশন এটা যে এই বাচ্চাটাকে আপনি কন্টিনিউ করবেন
কি করবেন না, যেটা উন্নত বিশ্বে তারা এইভাবে দেখা যায় যারা এরকম খারাপ তাদেরকে তারা আগে থেকে তারা এগুলিকে থেরাপিউটিকভাবে তারা এটা অ্যাবর্শন করে ফেলে, যার কারণে এই সমস্ত বাচ্চাগুলা যাদের নিজেদেরও কষ্ট হবে অনেক এবং তারা কোনোদিন ভালোও হতে পারবে না, এইভাবে তারা আগে পরীক্ষা করে একটি সুস্থ সন্তান জন্ম দেওয়ার জন্য। হ্যাঁ, সুতরাং এটা বেছে নেওয়ার বিষয় যে আমি আমার সন্তানটাকে প্রপারলি সুস্থ একটা বাচ্চা আমার হচ্ছে কিনা। কারণ আমরা এটা একটা গাছের সাথে তুলনা করতে পারি। ধরেন একটা লাউয়ের গাছ, অনেক কুড়ি আসে, সবগুলা তো প্রপারলি একটা হয় না, কতগুলো মরে যায়, কতগুলো পচে যায়। তো মানুষের কুড়িটা যেটা প্রথমে আসে, যেটা ফার্টিলাইজড ওভাম, এটা কিন্তু সবসময় সুস্থ হবে না, প্রত্যেকটাই হেলদি হবে না। তো এটা আসলে আগে থেকে যদি দেখে নেওয়া যায়, যেহেতু আমাদের সায়েন্স আছে আমাদের সাথে, আমরা এটা দেখে নিলেই কিন্তু এটা থেকে মুক্ত হতে পারি। জি, অসংখ্য ধন্যবাদ ম্যাম আপনাকে। স্যার, আপনার কাছে যদি একদম ছোট্ট করে জানতে চাই, যে যারা বড়রা আছেন কিংবা আমরা যারা আছি, হৃদরোগ হওয়ার আগে কি ধরনের সচেতনতা দরকার? ধন্যবাদ আপনাকে। হৃদরোগ হওয়ার আগে যে সচেতনতা অলরেডি আমরা বর্ণনা করে ফেলছি, যে ইসকেমিক হার্ট ডিজিজ গ্রুপ যে ঝুঁকিগুলি আমরা বলছি, এই ঝুঁকিগুলি আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব, অথবা যদি ঝুঁকিগুলি থেকেই থাকে তাকে আমরা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করব। যদি বাতজ্বর থাকে, বাতজ্বরকে চিকিৎসা করব যেন বাতজ্বর জনিত হার্টের ভালভের অসুখ না হয়। উচ্চ রক্তচাপ যদি থেকে থাকে, উচ্চ রক্তচাপকে আমরা নিয়ন্ত্রণে রাখবো যাতে উচ্চ রক্তচাপ জনিত হার্টের কোনো অসুখ না হয়। এইভাবে যদি আমরা মেনে চলতে পারি। আর পরিশেষে একটি কথা না বললেই নয়, যেটা আজকের এবারের প্রতিবাদদের সাথে যুক্ত, সেটা হলো হার্টবিট, ডোন্ট মিস এ বিট। হার্টবিট কিন্তু ম্যাডাম অলরেডি বলেছেন যে একটা লোক প্রতিদিনে প্রায় 8 লক্ষ বার হার্টবিট করে, এবং প্রতি লোকেরই জীবনে একটা না একটা বিট মিস হয়ই, এটাকে বলে এক্সট্রা সিস্টল। এবং এই যে হার্ট বিটটা মিস হলো, এই একটা মিস বিট কিন্তু একটা লোকের জীবনকেও ধ্বংস করে দিতে পারে। একটা বিট মিস হলো, তারপর একটা ভেন্টিকুলার টেকিকার্ডিয়া বলি আমরা, ভেন্টিকুলার ফিব্রিলেশন হলো, পেশেন্টটা মারা যেতে পারে। সেই ক্ষেত্রে আরেকটা জিনিস খুবই ইম্পর্ট্যান্ট, সেটা হলো সিপিআর, কার্ডিওপালমোনারি রেসাসিটেশন, যেটা আমার স্টুডেন্ট এবং স্কুল কলেজের ছাত্র যারা আছে তারা প্লাস এমনি সাধারণ লোকজন সবাইকে শিক্ষা দিতে হবে, যাতে এরকম যদি একটা লোক যে কোনো জায়গায় হার্টের সমস্যা হয়ে পড়ে যায় এবং তাকে সাথে সাথে আইডেন্টিফাই করা এবং তাকে খুব জোরে কাছের থেকে জিজ্ঞাসা করা, ভালো আছেন, তাইলে সে হয়তো যদি অজ্ঞানের মতো থাকে তাহলে সে অ্যান্সার করতে পারবে না। আর সাথে সাথে দেখা যায় তার রেসপিরেশন চলছে কিনা এবং হার্টবিট চলছে কিনা, এই দুইটা দেখে যদি অ্যাবসেন্ট থাকে, দেন অ্যান্ড দেয়ার সিভিয়ার কার্ডিওপালমোনারি রেসাসিটেশন, অর্থাৎ চেস্ট কম্প্রেশন এবং রেসপিরেশন, এই দুইটা দিলে আমার এই পেশেন্টকে সেভ করা যাবে। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে, সেই সঙ্গে ম্যাম আপনাকেও অসংখ্য ধন্যবাদ বদ্যিবাড়িতে আসার জন্য। দর্শক, প্রতিটি হৃদস্পন্দন অমূল্য, প্রতিটি ছন্দ জীবনের গল্প। আজ আমরা জানলাম সচেতনতা এবং সুস্থ জীবনধারা কিভাবে হৃদয়কে ভালো রাখে। আজ এ পর্যন্তই, পরবর্তীতে দেখা হবে অন্য কোনো পর্বে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর সঙ্গে থাকুন সময়।